হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পিএসসি ক্লার্কশিপের প্র্যাকটিস সেট 4। আজকে হচ্ছে পার্ট 2, 86 থেকে 100 নম্বর কোশ্চেন করব এবং এখানেই আমাদের প্র্যাকটিস সেট 4 শেষ হয়ে যাবে। তোমরা পুরনো প্র্যাকটিস সেটগুলো যারা দেখোনি এখনই অবশ্যই দেখে নাও, আর পিএসসি ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি তোমরা প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো, কারণ ওগুলো এক্সামের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং এখনও যারা করেনি তারা অবশ্যই করে দাও। দেখো, আমরা যে বই থেকে সলিউশনটি করছি সেটা হচ্ছে লীলা ক্র্যাক পিএসসি ক্লার্কশিপ। তোমরা এই বই থেকে সলিউশন করতে পারো। চলো প্রথম প্রশ্ন শুরু করে দিই। একটি মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত হচ্ছে 1:3। 1:3 কি আছে? অ্যাসিড আর জল, ওকে, অর্থাৎ অ্যাসিড আর ওয়াটার। ওই মিশ্রণে আরও 5 লিটার অ্যাসিড মেশানো হলে নতুন মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত হয় কত? 1:2। তবে নতুন মিশ্রণের পরিমাণ কত, অর্থাৎ এই যে অন্তিম যে মিশ্রণটা হয়েছে সেটার পরিমাণ কত জানতে চাইছে। এখানে দেখো যেটা যে মিশিয়েছি আমরা সেটা ভালো করে লক্ষ্য করো, 5 লিটার অ্যাসিড মিশিয়েছি, তাহলে নিশ্চয়ই জলকে নিয়ে আমরা কোনো ছেড়খানি করিনি, অর্থাৎ জলের পরিমাণ আগেও যা ছিল এখনও তাই আছে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি 3 আর এখানে 2, অর্থাৎ আমাদেরকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে জলের পরিমাণকে সমান করতে হবে। কীভাবে করবে? এখানে 2 আছে সেজন্য উপরেরগুলোকে 2 দিয়ে গুণ করো, আর এখানে 3 আছে সেজন্য নিচেরগুলোকে 3 দিয়ে গুণ করো। তাহলে পরে দেখো অ্যাসিড আর জলের যে অনুপাত সেটা কিন্তু সমান হয়ে যাবে। দেখো 2 দিয়ে গুণ করলে এটা হচ্ছে 2 একে 2, এটা 3 দুগুণে 6 হয়ে যাবে। 3 দিয়ে গুণ করলে 3 একে 3, আর এটা 3 দুগুণে 6 হয়ে যাবে। ওকে, এখন দেখো দেখতেই পাচ্ছ ইজিলি 2 ছিল অ্যাসিড, হয়ে গেছে কত? 3। তবে তুমি কত মিশিয়েছো? 1। এই 1-এর মানই হচ্ছে তোমার, আমরা এখানে লিখি, ফাঁকা আছে, 1-এর মানই হচ্ছে তোমার 5 লিটার। তোমাদের কি চাইছে? নতুন মিশ্রণের পরিমাণ। নতুন মিশ্রণ কোনটা? এইটা, অর্থাৎ এইটা কিন্তু এখন এই অনুপাতটার কোনো কাজে লাগবে না, এটা কিন্তু বাদ। ওকে, আমাদের এই অনুপাতে সব কিছু হবে। 3 আর 6, 3 আর 6 কত হলো? 9, অর্থাৎ আমাদেরকে 9-এর মান বের করতে হবে। টোটাল মিশ্রণ কত? নতুন 9। 9-এর মান কত হবে? 5 × 9, 5 × 9 = 45। দেখো অপশন কোথায় আছে? অপশন ডি। এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপর দেখো 87 নম্বর কোশ্চেন। 16 বছর আগে ঠাকুমার বয়স তার নাতির বয়সের 9 গুণ ছিল, এবং বর্তমান থেকে 8 বছর পরে ঠাকুমার বয়স তার নাতির বয়সের 3 গুণ হয়, তবে 8 বছর আগে নাতি ও ঠাকুমার বয়সের অনুপাত কত ছিল জিজ্ঞাসা করেছে। তাহলে দেখো নাতির বয়স যদি 1 হয় তাহলে ঠাকুমার বয়স কত? 9। ওকে, আর দ্বিতীয়বার বলা আছে যে 3 গুণ। 3 গুণ মানে 1 হলে পরে এর হয় কত? 3 গুণ। কিন্তু এই যে বয়সের এখানে গ্যাপ, সেই গ্যাপটা দেখো এখানে দেওয়া আছে। দেখো একবার 16 বছর পেছনে আর 8 বছর পরে, তার মানে 16 আর 8, 8 আর 16 কত হচ্ছে? 24 বছর টোটাল গ্যাপ হচ্ছে। কিন্তু এখানে গ্যাপ দেখো সমান নেই, অর্থাৎ এদিকেও গ্যাপ আর এদিকে গ্যাপ সমান করতে হবে। গ্যাপ সমান করার টেকনিক কি? এই দুটোর মধ্যে গ্যাপ কত? দেখো 1 আর 9-এর মধ্যে গ্যাপ হচ্ছে 8, আর 1 আর 3-এর মধ্যে গ্যাপ হচ্ছে কত? 2। এই 2 দিয়ে উপরগুলোকে আর এই 8 দিয়ে নিচেগুলোকে গুণ করে নাও, তাহলে কত হচ্ছে? দেখো 2 দিয়ে গুণ করলে 2 একে 2 = 9 দুগুণে 18, আর 8 দিয়ে গুণ করলে 8 একে 8 = 3 8 24। এখন দেখো গ্যাপ হচ্ছে এখানে 6, এখানেও দেখো কত হচ্ছে? 6, অর্থাৎ এই 6-এর মানই হচ্ছে 24 বছর। তাহলে 1-এর মান কত? 1-এর মান হচ্ছে তোমার 4 × 6 = 24, অর্থাৎ 4 আসছে। তাহলে 1-এর মান 4। তাহলে আমরা দুটো বয়স বের করতে পারি, হয় 8 বছর পরের বয়স বের করতে পারি, অথবা 16 বছর আগের বয়স বের করতে পারি। দেখো আমি এখানে একটা চিত্র এঁকে দিই। এটা হচ্ছে বর্তমান থেকে 16 বছর আগের বয়স দেওয়া আছে, আর 8 বছর সামনের বয়স দেওয়া আছে, ঠিক আছে। আর আমাদের কোশ্চেন চেয়েছে এই বর্তমান থেকে 16 বছর বলছে 8 বছর পেছনের বয়স, মানে বয়সের অনুপাত কত হবে সেটা জিজ্ঞাসা করেছে। তো আমরা এই পুরো 16 বছর পেছনের বয়সটা আমরা বের করে নিই। দেখো পুরো 16 বছর পেছনের বয়স কত ছিল? 2, আর একজনের ছিল কত? 18। তাহলে 2-এর মান কত হয়ে যাবে? 2-এর মান হয়ে যাবে তোমার 4 দুগুণে 8, আর 18-এর মান কত হয়ে যাবে? 18-এর মান হয়ে যাবে 4 × 18 = 72, ঠিক আছে। এখন দেখো যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে এটা, যে 8 বছর বর্তমান থেকে 8 বছর পেছনের বয়স চাইছে। তার মানে কি? এটা আমরা উল্টো করে বলতে পারি যে 16 বছর পেছনে যেটা ছিল সেখান থেকে সামনে যেটা 8 বছর আগে দিই, তার মানে সেটা বর্তমান থেকে 8 বছর পেছনে হয়ে যাবে। অর্থাৎ এই নাতির বয়সের সঙ্গে 8 আর এর বয়সের সঙ্গে, মানে ঠাকুমার বয়সের সঙ্গে 8 8 যোগ করলে পরে সেটা আমাদের 8 বছর পেছনের বয়স হয়ে যাবে। অর্থাৎ নাতির বয়স হবে 8 + 8 16, আর 72 + 8 কত হয়ে যাবে? 80। ওকে, কাটাকাটি করো, 5 16 80, অর্থাৎ কত আসলো? 1:5। দেখো অপশন বি, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো 1 + 2 + 3 প্রগতিটির কততম পদ পর্যন্ত যোগফল 50 হবে সেটা জিজ্ঞাসা করেছে। এটা দেখো অনেকের মুখস্থ থাকে, এটা হচ্ছে 100তম পদের যোগফল, অর্থাৎ অপশন সি, এটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। কিন্তু কীভাবে করবে সেটা বলে দিই একটু। দেখো প্রথমে মনে করে নাও যে n-খানা পদ আছে, তাহলে n/2, এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। তারপরে 2a +
n মাইনাস 1 ইন্টু ডি, এটা হচ্ছে যোগফলের ফর্মুলা। এটার মানে হচ্ছে 50 50, যেখানে n হচ্ছে পদের সংখ্যা, ডি হচ্ছে কত করে পার্থক্য হয়েছে, আর এ মানে হচ্ছে প্রথম কটা পদ। তাহলে n বাই 2টাকে থুই দিলাম। এবার এখানে দেখো 2 আছে আর এখানে এ আছে, তাহলে এ হচ্ছে প্রথম পদ, প্রথম পদের মান কত 1, অর্থাৎ 2 একে 2 প্লাস পার্থক্য দেখো সব 1 1 করে বেড়েছে, অর্থাৎ এই ডি মানটা আমরা 1 বসাতে পারি। তাহলে 1 যদি বসাই তাহলে শুধুমাত্র এখানে কি থাকবে n মাইনাস 1 ইকাল টু 50 50। এই 2কে এদিকে গুণ করে দাও, তাহলে কত আসছে n ইন্টু এখানে কত থাকছে 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে n প্লাস 1, আর এখানে থাকছে কত 50 50, আর 2টা দিকে গুণ করে দিয়েছি, তাহলে 2 গুণ। এই 50 50 মানটাকে আমরা কীভাবে লিখতে পারি দেখো, 50 ইন্টু 101 ইন্টু 2, এই 50-এর সঙ্গে 100 গুণ করে দাও, তাহলে কত হচ্ছে 100 ইন্টু 101। দেখো এখানে দেখো n আর n প্লাস 1 আছে, অর্থাৎ যে দুটো সংখ্যার গুণফল আছে তাদের মধ্যে ডিফারেন্স কত 1 বেশি। এখানে দেখো সেরকম আকারে লিখতে পেরেছি। ওকে, অর্থাৎ n এর মান কত হয়ে গেল, n এর মান হয়ে গেল 100। দেখো অপশন সি, যেটা আমি আগে বলে দিয়েছিলাম, এটা হচ্ছে কোয়েশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, এরপর দেখো 89 45 মিনিট একদিনের আকারে লিখলে ভগ্নাংশ কত হবে। দেখো 45 মিনিট, তাহলে মিনিটকে প্রথমে আগে ঘন্টা করতে হবে, তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে। এবার একদিনের জন্য বলেছে, সুতরাং আবার 24 দিয়ে ভাগ করতে হবে। দেখো 3 15 45, 4 15 60, আর 3 8 24, তাহলে কত থাকছে 1/4 8 32, অর্থাৎ অপশন বি, এটা হচ্ছে কোয়েশ্চেনের অ্যান্সার। এরপর দেখো একজন রাজমিস্ত্রি একটি দেওয়াল গাঁথে 70 ঘন্টায়, তাহলে 7 ঘন্টা পরে সে বিরতি নিলে দেওয়ালটির কত অংশ গাঁথতে বাকি থাকবে। দেখো 7 ঘন্টা তারপরে কাজ করেছে, তার বাকি কাজ কত আছে, কত ঘন্টা করতে হবে, 63 ঘন্টা করতে হবে, আর টোটাল ঘন্টা কত 70। এটা ভাগ করে দিলে পরে আমাদের অনুপাত চলে আসবে, অর্থাৎ 7 9 63, 7 10 70, অর্থাৎ 9/10, তার মানে 0.9, অর্থাৎ একটার পর দশমিক সরিয়ে দিলাম। কত আসছে দেখো অপশন এ, এটা হচ্ছে কোয়েশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো এই পুরোটার মান কীভাবে বের করবে। প্রথমে দেখো এটা যেহেতু রেখাবন্ধন দেওয়া আছে, তার মানে এই দুটো থেকে প্রথমে মান বের করে নাও। এই দুটোর মান কত হচ্ছে দেখো 4.2 থেকে 2 বাদ, তার মানে শুধুমাত্র 2 বাদ দিলেই হবে, অর্থাৎ এই পুরোটাকে আমরা এখন বাদ দিয়ে বলতে পারি যে এটার মান হয়ে গেল কত 2.3। তাহলে 5.4 থেকে 2.3 বাদ দিতে হবে। তাহলে দেখো এখানে 5.4 আর 2.3 বিয়োগ করি, 1 2 আছে 5 3 5, অর্থাৎ 3.1 আসলো। অর্থাৎ এইটা পুরোটা এটা সব কেটে গিয়ে এখন মান যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 3.1। তবে 6.5 থেকে 3.1 বাদ দিতে হবে, 6.5 থেকে 3.1 বাদ দিতে হবে, 4 3, অর্থাৎ 3.4 হলো। তাহলে এটাও বাদ সব বাদ দিয়ে এখন যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 3.4। তাহলে 7.6 থেকে ওইটা বাদ দিতে হবে, 7.6 থেকে 3.4 বাদ দিতে হবে, তাহলে 2 4, অর্থাৎ 4.2, অর্থাৎ এটা সবগুলো বাদ চলে গেল। এখন যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 4.2। তাহলে এই 8.7 থেকে 4.2 বাদ দিতে হবে, 2 আছে 7 5 7, 4 আছে 8 4 8, অর্থাৎ 4.5। অপশন কোথায় আছে দেখো অপশন সি, এটা হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার। দেখো আমরা সরল কিন্তু লাইন বাই লাইন লেখার দরকার নেই, অর্থাৎ এইভাবে আমরা এক লাইনে করে নিতে পারবো, শুধু ক্যালকুলেশনটা আমরা এখানে করে নিতে হবে রাফলি। ওকে, এরপর দেখো এক ব্যক্তি বিশ্রাম ছাড়া 15 কিলোমিটার গতিবেগে গন্তব্যস্থানে যায় এবং বিশ্রাম নিয়ে 12 কিমি গতিবেগে গন্তব্যস্থানে পৌঁছায়। ওই ব্যক্তি ঘন্টায় কত মিনিট বিশ্রাম নেয় সেটা জিজ্ঞাসা করেছে। এখানে দেখো আমাদের যেহেতু ডিস্টেন্সটা জানা নাই যে টোটাল কত কিলোমিটার ডিস্টেন্সে ট্রাভেল করেছে, সেই ডিস্টেন্সটা আমরা কি মনে করে নেব, এই দুটোর লসাগু আমরা মনে করে নেব। দেখো এই দুটোর লসাগু কত, 15 আর 12 লসাগু হচ্ছে তোমার 60, তার মানে মনে করি সে 60 কিলোমিটার ডিস্টেন্স কভার করে। তাহলে এখন 60 কিলোমিটার সে যদি ডিস্টেন্স কভার করে আর 15 কিলোমিটার যদি গতিবেগে যায়, তাহলে 4 15 60, সেক্ষেত্রে তার কত ঘন্টা সময় লাগে, 4 ঘন্টা সময় লাগে। আর যদি 60 সে যদি 12 কিলোমিটার গতিবেগে যায়, তাহলে 5 12 60, সেক্ষেত্রে তার কত ঘন্টা সময় লাগে, 5 ঘন্টা। অর্থাৎ সে দেখো দেখতেই পাচ্ছ এখানে 4 ঘন্টা আর এখানে 5 ঘন্টা সময় লাগছে, তার মানে সে 1 ঘন্টার বিরতি নেয়। ঠিক আছে, তাহলে 5 ঘন্টাতে সে কত বিরতি নেয়, 1 ঘন্টার, তাহলে 1/5। ওকে, তাহলে প্রতি ঘন্টাতে যেটা বিরতি নেবে সেটা হচ্ছে 1/5। এই 1/5কে আমরা মিনিটে পাস করার জন্য কয় দিক গুণ করবো, 60 দিয়ে গুণ করবো, 5 12 60, তাহলে কত হচ্ছে 12 মিনিট করি। ঠিক আছে, অর্থাৎ সে প্রতি ঘন্টাতে 12 মিনিট করে নেবে, তবে তো 5 12 60, অর্থাৎ 60 মিনিট আসবে, অর্থাৎ 1 ঘন্টা হবে। ওকে, অর্থাৎ অপশন এ, এটা হচ্ছে কোয়েশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো 225 ও 226-এর বর্গের পার্থক্য। বর্গের পার্থক্য মানে স্কোয়ার, তো 226-এর স্কোয়ার মাইনাস 225-এর স্কোয়ার। তাহলে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 226 যোগ 225 ইন্টু 226 মাইনাস 225। দেখো এটার মান 1,
তাহলে 1 দিয়ে কোনো কিছু গুণ করলে পরে সেটা কোনো আমাদের কাজে লাগবে না, অর্থাৎ এটা বাদ দিয়ে দাও। শুধুমাত্র এই দুটো যোগ করলে অ্যান্সার আসবে 200, 200, 400 আর 26 আর 51, অর্থাৎ 451। দেখো অপশন সি, এটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো বার্ষিক 5% সরল সুদে কত টাকা ব্যাংকে রাখলে এক ব্যক্তি প্রতিদিন 1 টাকা করে সুদ পাবে? তাহলে প্রতিদিন 1 টাকা করে যদি পাই তাহলে 365 দিনে 365 টাকা সুদ পাবে। ওকে, এবার কত পার্সেন্ট হারে বলেছে? এটা 5% হারে। এখানে কি চাইছে তোমার, যে কত টাকা রাখলে, অর্থাৎ আমাকে পি এর মান বের করতে হবে, অর্থাৎ 365 টাকা আমার সুদ পাচ্ছি কত পার্সেন্ট হারে? 5% হারে। আর আমার আসলটা জানা নাই, সেটাকে আমি সেই জন্য আমরা পি ধরছি। আর কত বছর এটা? 1 বছরের বাই নিচে 100। দেখো 5, 20, 100, তাহলে পি এর মান কত হয়ে যাবে? পি এর মান হয়ে যাবে এই 365 ইন্টু 20। দেখো 20 একটা শূন্য বসে দিলাম, 5 দুগুণে 10, 0 হাত থেকে 1, 6 দুগুণে 12, 13, 3 হাত থেকে 1, 3 দুগুণে 6, 7। দেখো কত আসছে? 7300। এই অপশন বি, এটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কের সমষ্টি হচ্ছে 9। সংখ্যাটি থেকে 27 বিয়োগ করলে অঙ্কদ্বয় পরস্পর স্থান পরিবর্তন করে, তবে সংখ্যাটি হলো। দেখো এটার জন্য একটা সুন্দর ট্রিক আছে, সেটা আমি বলে দিই। যে অপশনগুলো থেকে তুমি পার্থক্য করবে, দিয়ে 9 দিয়ে গুণ করবে। 9 দিয়ে গুণ করে যেটাতে দেখবে 27 আসবে, সেটা হচ্ছে তোমাদের অ্যান্সার। ঠিক আছে, অর্থাৎ x মাইনাস ওয়াই ইন্টু 9, এইটা সমান হবে সবসময় এই পার্থক্যের সাথে সমান। দেখো 2 আর 7-এর পার্থক্য হচ্ছে 5, 5কে 9 দিয়ে গুণ করলে আসছে কত? 45। সুতরাং এটা উত্তর হতে পারে না। 45 আছে, এর মধ্যে পার্থক্য কত? 1, 1কে 9 দিয়ে গুণ করলে আসলে কত? 9, এটাও পার্থক্য হতে পারে না। 6 আর 3 আছে এখানে, 6 আর 3-এর পার্থক্য কত? 3, 3কে 9 দিয়ে গুণ করলে দেখো 3 9 27, অর্থাৎ এটা উত্তর হতে পারে। আর এখানে দেখো 7 মাইনাস 2, তাহলে 7 মাইনাস 2 করলে কত আসছে? 5, 5কে 9 দিয়ে গুণ করলে কত আসছে? 45, অর্থাৎ এটা উত্তর হতে পারে না। তাহলে এটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। ওকে, এটাও হতে পারে না। দেখো এই অঙ্কটা বের করবে কিভাবে, এটা তো আমি অপশন টেস্টে বলে দিলাম যে কিভাবে করবে। এবার অঙ্কটা করবে কিভাবে, দেখো যেহেতু দুটো অঙ্ক আছে, তাহলে একটা অঙ্ককে এক্স মনে করো, আর একটা অঙ্ক কি হয়ে যাবে অটোমেটিক্যালি 9 মাইনাস এক্স, অর্থাৎ এটা দশকের ঘরে হয়ে গেল, আর এটা হয়ে গেল একক ঘরের অঙ্ক। তাহলে সংখ্যাটা কত হয়ে গেল এখন? 10x প্লাস 9 মাইনাস এক্স। এখন দেখো সংখ্যাটি থেকে আমি কত বিয়োগ করতে বলেছে? 27 বিয়োগ করতে বলেছে। যদি 27 বিয়োগ করি তাহলে 10x প্লাস 9 মাইনাস এক্স, এই 27টাকে লিখতে হবে এর কাছাকাছি যেটা 10 যুক্ত সংখ্যা আছে, অর্থাৎ 30 প্লাস 3 লিখতে হবে। এইটা আর এইটা এক জায়গায় লিখতে হবে, তাহলে কত হবে? 10 কমন চলে যাবে, তাহলে x মাইনাস 3 × 30, 3 হলো। ঠিক আছে, আর এখানে দেখো 3 পড়ে আছে, 3 পড়ে থাকলে এই 3 আর এই 9 যোগ হয়ে যাবে, তাহলে 9 আর 3 12, 12 মাইনাস এক্স। তাহলে এখন অঙ্কদের কত হয়ে গেল? x মাইনাস 3, আর একটা হয়ে গেল 12 মাইনাস এক্স। এখন কি বলেছে? অঙ্কদের স্থান পরিবর্তন করে। স্থান পরিবর্তন করে মানে কি? মানে এককের তার দশকের হয়ে যায়, দশকেরটা এককের হয়ে যায়। তাহলে দেখো এই 9 মাইনাস এক্স যেটা আছে, অর্থাৎ এককের যেটা আছে এখানকার দশকের সাথে সমান হবে, আর এখানে যেটা দশকের আছে সেটা এখানকার এককের সাথে সমান হয়ে যাবে। অর্থাৎ আমরা বলতে পারি যে এই এক্স এর মানটা এটার সাথে সমান, অর্থাৎ এক্স ইকুয়াল টু হচ্ছে 12 মাইনাস এক্স। তাহলে এই এক্স মাইনাস হচ্ছে ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 2x ইকুয়াল টু 12। তাহলে এক্স ইকুয়াল টু কত হয়ে গেল? 6 2 12, তোমার আসলে কত? 6। তাহলে দশকের ঘরের অঙ্কটা হলো 6, তাহলে একক ঘরের অঙ্কটা 9 কম হবে, তাহলে 9 থেকে 6 বাদ দিলে কত আসছে? 3, অর্থাৎ এককের ঘরের অঙ্ক, আর এখানে আমি লিখছি দশকের ঘরের অঙ্ক। দশকের ঘরের অঙ্কটা দেখো আমরা 6 পেয়ে গেছি, তাহলে এটা তার থেকে 9 থেকে বিয়োগ করতে হবে, তাহলে কত আসবে? 3, 63, অপশন সি, এটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার। এরপর দেখো একটি বাক্সে মোট 384টি মুদ্রা আছে। যদি 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত 2:3:7 হয়, তবে বাক্সের মুদ্রাগুলির মূল্য কত ছিল সেটা জানতে চাইছে। দেখো এখানে একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে মুদ্রা সংখ্যার অনুপাত দেওয়া আছে সুন্দর করে। তাহলে 2 3 7, তাহলে মুদ্রাগুলি কতগুলি ছিল সেটা আমরা প্রথমে বের করে নেব। তাহলে 7 আর 3 10, 10 আর 2 12, এই 12-র মানই হচ্ছে কত? 384। তাহলে একের মান কত? একের মান হচ্ছে 12 দিয়ে ভাগ করতে হবে, 3 12 36, 2 24, 12 2 24, অর্থাৎ একের মান 32। তাহলে একের মান যদি 32 হয়, তাহলে আমরা মুদ্রাগুলোর সংখ্যা পেয়ে যাবো। দেখো প্রথম যে মুদ্রাটা থাকবে সেটা কত থাকবে? 2 × 32, আর দ্বিতীয় মুদ্রা যেটা থাকবে সেটা কত থাকবে? 3 × 32, আর তৃতীয় যেটা মুদ্রা থাকবে সেটা কত থাকবে? সেটা হচ্ছে 7 × 32। এবার দেখো প্রথম কার্ডটা কি? 1 টাকার মুদ্রা, সেই জন্য এটাকে টাকা করতে গেলে আমাকে 1 দিয়ে গুণ করলে হয়ে যাবে, অর্থাৎ 32 দুগুণ আমরা এখান থেকে কত পাবো? 64 টাকা পাবো। দ্বিতীয়টা হচ্ছে 50 পয়সা, 50 পয়সাকে টাকা করতে গেলে ক টাকা হয়? হাফ টাকা হয়, 1/4 টাকা, সেই জন্য এটাকে আমরা 1/2 দিয়ে গুণ করবো। 16 দুগুণে 32, 3 16 48 টাকা হলো। আর এটা তারপর দেখো কত আছে? 25 পয়সা। 25 পয়সা মানে কি? 4 টাকার 1 ভাগের 1 ভাগ, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1/4 দিয়ে গুণ করতে হবে টাকা করতে গেলে। 4 8 32, 7 8 কত হচ্ছে? এখানে 56 টাকা হচ্ছে। অর্থাৎ এই 3টি টাকা যোগ করলে আমাদের যেটা অ্যান্সার আসবে সেটা হয়ে যাবে অ্যান্সার। দেখো যোগ করো, এখানে আছে কত? 64 আর 48 যোগ করো প্রথমে, 64 আর 48, 8 আর 4 12, 2 থেকে 1, 6 4 10, 10 আর 1 11 হলো। তার সঙ্গে আরও 56 যোগ, 6 আর 2 8, 5 আর 1 6, 1 করতে 1,
তো হচ্ছে 168, কোথায় হচ্ছে দেখো 168 হচ্ছে দেখো অপশন এতে, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো 750 টাকা এ বি সি ও ডি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ এর অর্থ বি এবং সি এর প্রাপ্ত অর্থের সমষ্টি সমান হয়, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু হচ্ছে বি আর সি এর অর্থের সমান, এবং বি সি এর তুলনায় 125 টাকা বেশি, অর্থাৎ বি ইজ ইকুয়াল টু হচ্ছে সি প্লাস 125, এবং আর তার সঙ্গে কি আছে ডি সি এর সমপরিমাণ, অর্থাৎ ডি ইজ ইকুয়াল টু সি। তবে এ এর প্রাপ্ত অর্থের পরিমাণ কত সেটা জিজ্ঞাসা করেছে। দেখো এখানে আমরা সবগুলোকে সি এ কনভার্ট করে নিচ্ছি। দেখো সি এর মান ডি, এখানে বি ইজ ইকুয়াল টু সি প্লাস 125, তাহলে এইখানে বি এর জায়গায় সি প্লাস 125 লিখবো, আর সি আগে থেকেই ছিল, তখন এটা কত হয়ে গেল 2c প্লাস 125। এখন দেখো বলেছে এই 4 জনের যেটা টাকা পরিমাণ সেটা হচ্ছে 750, অর্থাৎ এইটা যোগ এইটা যোগ এইটা আর তার সঙ্গে আর মানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এই টোটাল 4 জনের টাকা হচ্ছে তোমার 750। এখন সবারই মান বসিয়ে দাও। এর মান কত 2c প্লাস 125 প্লাস বি এর মান কত সি প্লাস 125, সি এর মান সি আর ডি এর মানও সি, জায়গাটা কত 750। এখন দেখো গুণ কটা সি হচ্ছে, এখানে দুটো সি আর এখানে একটা সি আর এখানে একটা সি আর এখানে একটা সি, তাহলে কত আসছে একটা দুটো তিনটে আর দুটো 5টা সি আসছে, ঠিক আছে। আর 125 আর 125 তখন হচ্ছে 250 ইকুয়াল টু হচ্ছে 750, তাহলে এখানে 250 দিকে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 5c এর মান হয়ে যাবে কত 500, অর্থাৎ সি এর মান কত হয়ে যাবে, সি এর মান হয়ে যাবে 500 বিভক্ত 5 সমান হচ্ছে 100। এখন আমরা কিসের মান চাই, এ এর মান, তো এ এর মান কত 2c প্লাস 125, তাহলে সি এর মান যেহেতু 100 তাহলে 2 ইন্টু 100 মানে এখানে 200 ইন্টু 125, তখন হয়ে গেল কত 325, কোথায় আছে 325, অপশন ডি, এটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার। এরপর দেখো জল ও দুধের 40 লিটার মিশ্রণে 10% জল আছে, তবে মিশ্রণে আর কত লিটার জল মিশালে মিশ্রণটি জলের পরিমাণ 20% হবে। এই ধরনের অঙ্ক করার জন্য একটা সুন্দর ট্রিক বলবো। দেখো যেটা পরিবর্তন হচ্ছে ঠিক তার বিপরীতটা কথা ভাবতে হবে। জলের সঙ্গে যাই মিশে থাকুক না কেন, সেটা দুধ হতে পারে বা অন্য কোনো জিনিস হতে পারে, তাহলে জল যদি 10% থাকে তোমার অন্য জিনিস যেটা মিশে আছে সেটা কত, সেটা হচ্ছে 90% মিশে আছে, আর এখানে শেষে কত হয়েছে 20%, তাহলে অন্য জিনিস যেটা আছে সেটা কত 80%। এদেরও অনুপাত করে না, এটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে কত হচ্ছে 9:8। এবার এটাকে উল্টিয়ে দাও, উল্টে দিলে কত আসবে 8:9। এবার এইটার মিনিং কি সেটাই বুঝতে হবে। এটা মানে হচ্ছে মোট মিশ্রণ আর তার সঙ্গে যতটুকু মিশানো হয়েছে, অর্থাৎ 1 মিশানো হয়েছে। তো 8 ছিল মিশ্রণ, তার সঙ্গে 1 মিশাইছি তবে 9 হয়েছে, অর্থাৎ এই 8-এর মান টোটাল মিশ্রণ মানে 40-এর সাথে সমান। তাহলে 8-এর মান যদি 40 হয় তাহলে 1-এর মান কত 5-8 = 40, অর্থাৎ 5, তাহলে এই 1-এরই তো মান বের করতে বলেছে তোমাকে, অর্থাৎ কতটুকু জল মিশানো হয়েছে, তাহলে অপশন এ এটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো এ বি ও সি এর একটি যৌথ ব্যবসা আছে, সেখানে 1:2:3 অনুপাতে টাকা বিনিয়োগ করে, তাদের নিয়োগের সময়ের অনুপাত হচ্ছে 1:2:3, তাহলে লাভের অনুপাত কত, লাভের অনুপাত দেখো বাই করা ইজি, সবসময় মাথা রাখবে বিনিয়োগের সঙ্গে এই সময়ের গুণ করে দিলে পারে সেটা হয়ে যাবে লাভের অনুপাত, অর্থাৎ 1:2 4:9, অর্থাৎ 1:4:9। দেখো কোথায় আছে বি অপশন, এটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। তারপর দেখো বাদাম তেলের বাজার দাম 30% বৃদ্ধি পায়, এক পরিবারে বাদাম তেলের ব্যবহার 30% হ্রাস পায়, তবে ওই পরিবারে বাদামের তেলের বরাদ্দ কত তেলের জন্য বরাদ্দ খরচ কত সংখ্যা বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে। দেখো এখানে একটা জিনিস বলে দিই, বৃদ্ধি আর হ্রাস যদি একসঙ্গে থাকে তারপর সবসময় জানবে যে অ্যান্সার হ্রাস হবে, অর্থাৎ এটা উত্তর হতে পারবে না, ঠিক আছে, এটা উত্তর হতে পারবে না, এই দুটির মধ্যে একটা উত্তর হবে। দেখো উত্তর বের করার জন্য টেকনিকটা কি, a প্লাস বি প্লাস এ বি বাই 100, এটা হচ্ছে ফর্মুলা। এখন দেখো একটা প্লাস হলে প্লাস লিখবে, আর বৃদ্ধি হলে প্লাস আর হ্রাস হলে মাইনাস। 30 যদি বৃদ্ধি হয় তাহলে প্লাস, আর 30 মাইনাস হলে হ্রাস হলে মাইনাস। এবার এখানে গুণ আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, যেহেতু একটা বৃদ্ধি আর একটা হ্রাস, 30 × 30 বাই নিচে 100, এইটার সঙ্গে এটা চলে গেল, এটার সঙ্গে এটা চলে গেল, আর এটা প্লাস আর একটা মাইনাস কেটে গেল, তাহলে এখানে মাইনাস করে থাকছে 3×9, এই মাইনাস নির্দেশ করছে যে এটা হ্রাস হয়েছে, অর্থাৎ 9% হ্রাস হবে, অপশন এ এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে নিও।